আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে আমি জেনারেল এমব্রায়োলজি পোর্শনে সিরিজ অফ প্রেজেন্টেশনে স্বাগতম জানাচ্ছি। এটা প্রথম পর্ব, ইন্ট্রোডাক্টরি অংশ। এই ইন্ট্রোডাক্টরি পর্বে আমি শুরুতে এমব্রায়োলজি বিষয়টি কি এইটা ডিসকাস করব। এরপরে স্পেসিফিক কি প্রয়োজন আছে, এই সিগনিফিকেন্সটা কি এমব্রায়োলজির, সেটা আমি বোঝাতে চেষ্টা করব। এরপরে কিছু টার্মিনোলজি আপনাদের সামনে প্রেজেন্ট করব, তাতে সেল এবং সেল ডিভিশনকেও নিয়ে আসবার চেষ্টা করব। তাহলে এমব্রায়োলজি বলতে আমরা কি বুঝি? আমরা তো জানি যে একটা কোষ থেকে আস্তে আস্তে পুরা মাল্টিসেলুলার অর্গানিজমগুলো তৈরি হয়। তাহলে এই যে সিকোয়েন্সটা, এই এক সেল থেকে দুই সেল, তারপরে পুরা হিউম্যান বডি হলো বা একটা অর্গানিজম হলো, এই স্টাডিটাকে আমরা এমব্রায়োলজি বলে থাকি। তাহলে এই ফরমেশন অফ অর্গানিজমটাই হচ্ছে এমব্রায়োলজি, স্টাডি অফ এমব্রায়ো দ্যাট লিডস টু ফরমেশন অফ অর্গানিজম, এটাই হচ্ছে এমব্রায়োলজি। তাহলে আমরা যদি এই অর্গানিজমটা হিউম্যান হয়, তাহলে হিউম্যান এমব্রায়োলজি হলো। তাহলে আমরা হিউম্যান এমব্রায়োলজিকে ডিফাইন করবো যে এটা একটা স্টাডি অফ হিউম্যান এমব্রায়ো দ্যাট লিডস টু ফরমেশন অফ টোটাল হিউম্যান বডি। তাহলে এইভাবে আমরা এমব্রায়োলজিটাকে সংজ্ঞায়িত করি। এটা কেন পড়বো আমরা? একটা ডক্টরের এমব্রায়োলজি কেন পড়তে হবে? সকল ডক্টরেরই জানা উচিত, কারণ এই এই থাকলে আমি প্রত্যেকটা অর্গান, কেন স্টোমাকটা এখানে, স্টোমাকের সামনে এ কেন, লিভারের ডান দিকে এ কেন, আমরা এই যে রিলেশনগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। এবং এই বিভিন্ন প্রসেস, এটার পর এটা হচ্ছে কেন, এই প্রসেসগুলো কিন্তু এমব্রায়োলজিক্যালি ওই সিকোয়েন্স বুঝিয়ে দিতে পারে। আমরা এই এমব্রায়োলজি জানলে আমরা টেকনিক বের করতে পারবো, যাতে আমরা প্রিন্যাটাল ডায়াগনোসিস করতে পারি। মানে প্রিন্যাটাল মানে জন্মের পূর্বে, তাকে আগে থেকে আমরা কিছু সমস্যা যাতে আইডেন্টিফাই করতে পারি এবং তাকে ট্রিট করতে পারি বা প্রিভেন্ট করতে পারি ডিফর্মিটি। কারণ এই সমস্যাটা যাতে কোনো পার্মানেন্ট একটা ডিফর্মিটি, একটা অর্গান লস আর অর্গান অ্যাবনর্মালিটি নিয়ে জন্ম দিতে না পারে। আমরা ইনফার্টিলিটিকে চিকিৎসা করতে পারবো এই নলেজটা যদি ভালো থাকে। আমরা এই জ্ঞান, যারা কাপল বাচ্চা নিতে চায় তাদের রিপ্রোডাক্টিভ হেলথের কেয়ার কিভাবে নিতে পারবে, সেই জিনিসটা কিন্তু আমরা মোটিভেটরি আইডিয়া পাবো। এবং এই যদি আমরা একটা হেলদি কাপল তৈরি করতে পারি, তাহলে তার আউটকামটা একটা ভালো বেবি হবে, একটা হেলদি নেশন আমরা দিতে পারবো। এখানে দেখেন, আমি বোঝাতে চেষ্টা করছি, একটা গ্রুপ অফ সেলস আছে। সেই গ্রুপ অফ সেলস, যে আমি যেখানে ইন্ডিকেটর দিলাম, এখানে মনে হচ্ছে কি একটা একটা নর্মাল পিঙ্ক কালার সেল, তার মধ্যে একটা সেল হয়তো এই রকম হয়ে গেছে এবং সে ডিভাইড করছে, অথবা এই ডিভাইড করছে। তাহলে এই একটা সেল ডিভাইড করে সংখ্যা বাড়ছে, এই কথাটাকে আমরা বলি প্রলিফারেশন। তাহলে আমরা প্রলিফারেশনটা মানে হচ্ছে যে কোনো জিনিস, সেটা যদি সংখ্যা বাড়তে থাকে ডিভিশনের মাধ্যমে, তাকে আমরা প্রলিফারেশন বলি। যে এটার একটা ব্যাকটেরিয়া যদি সংখ্যা বাড়ায়, তাহলে ব্যাকটেরিয়াল প্রলিফারেশন। একটা ভাইরাস যদি বাড়ায়, তাও একটা নর্মাল সেল যদি বাড়ায়, একটা ক্যান্সার সেল একটা তৈরি হয়ে সে যদি প্রলিফারেট করে বেড়ে যাবে, তাহলে এটা প্রলিফারেশন মানে যে কোনোটা বৃদ্ধি পাওয়া। তাহলে এমব্রায়োলজিতে প্রলিফারেশন মানে সেল ডিভিশন হচ্ছে। তাহলে এটা প্রলিফারেট করে এই জিনিস হয়। একটা গ্রোথ কি বলে, আমরা আমরা দেখলাম যে একটা সেল, তাহলে দুটো সেল হলে সাইজ বড় হলো, 10টা সেল হলে আরো বড় হলো, এটাকে আমরা গ্রোথ বলি। তাহলে আমরা পজিটিভ ইনক্রিজ ইন সাইজ, তাকে আমরা গ্রোথ বলবো। কিন্তু গ্রোথটা কিন্তু সবসময় একেবারে ছেড়ে দেওয়া নয়, এটা কিন্তু কন্ট্রোল, রেগুলেটেড। আপনার ধরেন একটা লিভারের তৈরি শুরু হয়েছে, এটা 1 সেন্টিমিটার সাইজ, সেল ডিভিশন করে প্রলিফারেশন করে এটা গ্রোথ হচ্ছে, হয়ে একটা সাইজ পর্যন্ত পেল। এরপরে দেখেন জন্মগ্রহণ করেছে, তারপরে বাড়ছে, কিন্তু রেটটা কমে গেল, তার মানে কন্ট্রোলে আছে। এক সময় সাইজে অ্যাডাল্ট সাইজ পেল, আর কিন্তু তার সংখ্যা গ্রোথ হচ্ছে না, সাইজ বড় হচ্ছে না, মানে রেগুলেটেড। কখন থামতে হবে, কখন আবার কন্টিনিউ করতে হবে গ্রোথ।
ডিফারেন্সিয়েশন এটা একটা খুবই কমন টার্মিনোলজি, আপনি এমব্রায়োলজিতে আসবে। আপনি এখানে একটু খেয়াল করেন যে সবুজ রঙের আপেল আছে, ধরেন একটা গাছে সবুজ রঙের আপেল আছে, এই আপেলটা ওই গাছেই দেখা গেল একটা লাল আপেল হয়ে গেছে, পরিবর্তিত হয়েছে। এই লাল আপেলটা হয়তো একই স্বাদ অথবা একটু পরিবর্তিত স্বাদ। আপনি দেখেন কালারের জন্য এটাকে দেখতে অন্যরকম লাগছে, আপনি আকৃষ্ট হচ্ছেন বা হচ্ছেন না। তাহলে এই যে আপেলই তার বৈশিষ্ট্যগুলো পরিবর্তন আসলে এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। তাহলে একটা চেঞ্জ হয়ে আর এক ফর্মে গেল, একটা কোষ ও পরিবর্তিত হয়ে আর একটা বৈশিষ্ট্যের দিকে গেল, তাহলে এটাকে বলবো আমরা ডিফারেন্সিয়েশন। তাহলে সেল যদি হয় তাহলে সেল ডিফারেন্সিয়েশন অথবা সেলুলার ডিফারেন্সিয়েশন, মানে সেল আস্তে আস্তে অন্য দিকে চলে গেছে অথবা আমরা পরিবর্তন দেখছি। এখানে দেখেন আমরা এই একটা সেল পাচ্ছি, সে ডিভাইড করে প্রলিফারেট করছে, বাড়ছে। এ এখন ফিল করলো যে সারফেস কভার করা দরকার, এমন কিছু কোষ হওয়া দরকার যেগুলো হচ্ছে ফিজিক্যাল ইনজুরি থেকে রক্ষা করবে। সুতরাং ও আসলো এক ধরনের এবং সে এপিথেলিয়ামে কনভার্ট হলো। এখন এপিথেলিয়াম সারফেস কভার করছে, তাহলে এর বৈশিষ্ট্য হলো ফিজিক্যাল ইনজুরি, এই ট্রমাগুলো ঠেকাবে। ও হয়তো দেখা গেলো অ্যাবজর্ব করছে। এই সেলই, একই সেল আর একভাবে আসলো, ও ফিল করলো যে ওকে চেঞ্জ হতে হবে নিউরনে। তাহলে নিউরন এখন দেখেন ইম্পালস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, স্টিমুলেট করছে কন্ট্রাকশনের জন্য, মাসেল কন্ট্রাক্ট করতে পারছে, তাহলে নিউরন হয়ে গেল। ও কিন্তু আর দেখেন একেবারে আলাদা, কিন্তু আসছে কিন্তু এক জায়গা থেকেই। এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। তাহলে এই প্রসেসের মাধ্যমে সেলটা এক টাইপ থেকে আরেক টাইপে চলে যেতে পারে। এর মাঝখানে কিন্তু এমনও হতে পারে যে, যেমন ধরেন ইন্টারমিডিয়েট একটা সেল পেয়েছেন, ইন্টারমিডিয়েট সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ করে ফোর্থ স্টেজে এসে একটা ম্যাচিউর সেল হয়েছে, এটাও হতে পারে। তাহলে এটা সাধারণত একটা লেস স্পেশালাইজ থেকে রিলেটিভলি মোর স্পেসিফাইড হয়, যে ধরেন একেবারে জেনারেলাইজ ফাংশন, স্পেসিফিক কোনো ফাংশন নেই, তারপরে দেখা গেল এর 10টা দিকে যেতে পারে, তারপরে দেখা গেল এর দুটো দিকে যেতে পারে এবং একটা দিকে চলে গেল। তাহলে আমার মনে হয় ডিফারেন্সিয়েশন বুঝে। এখানে দেখেন একটা মাঝখানে আমি সেল রেখেছি, এই সেলটা ডিফারেন্সিয়েট করে ফ্যাট সেল হতে পারে, ডিফারেন্সিয়েট করে মাসল সেল হতে পারে, ডিফারেন্সিয়েট করে নিউরনের সাপোর্টিভ সেল হতে পারে, এটা একটা নিউরনও হতে পারে। এই ডিফারেন্সিয়েট করে ব্লাড সেল হলো, এপিথেলিয়াল সেল হলো, ম্যাক্রোফেজ হলো, অথবা একটা জার্ম সেল তৈরি করলো। তাহলে এ বিভিন্ন দিকে যেতে পারে। এই ধরনের সেলকে বলা হয় স্টেম সেল। এই স্টেম সেল নিজে ভেঙে ভেঙে আলাদা হতে পারে এবং তাকে যদি ইনডিউস করা যায় তাহলে সে যে কোনো একদিকে চলে যেতে পারবে। তাহলে এই যে সেলগুলোকে যে থাকে এবং স্পেশালাইজড ফাংশন আলা সেল তৈরি করতে পারে, এই ধরনের সেলকে স্টেম সেল বলা হয়। এখানে আপনি দেখেন আমরা এমনি জানি যে যদি লোহার চারিদিকে এরকমভাবে বিদ্যুৎ চালানো হয় কোয়েলের মাধ্যমে, তাহলে দেখা যাবে যে এই লোহাটা এখন চুম্বক হয়ে গেছে, বৈশিষ্ট্য আলাদা হয়ে গেছে। তাহলে এই এই যে একটা জিনিস দিয়ে আরেকটাকে পরিবর্তন আনা, এই যে যে করছে সে হলো ইন্ডাক্টর, একটা প্রসেস, চেঞ্জিং ক্যাপাবিলিটি আনা। এটা কিন্তু এই ডেভেলপমেন্টেও হচ্ছে। আমরা তো একটা সেল ছিল, বাড়তে বাড়তে 10টা সেল হলো, 100টা সেল হলো, এখন তার মধ্যে তো পরিবর্তন লাগবে। দেখা যাবে একটা সেল বদলে গেছে, সে একটা লম্বা টিউবের মতো বানাইছে অথবা সে কয়েকটা প্রলিফারেট করে একটা বানিয়েছে, সে এখন কেমিক্যাল সাবস্টেন্স তৈরি করছে এবং তার আশেপাশে অথবা দূরের কোনো সেলে এফেক্ট করছে ওই কেমিক্যালগুলো করে আর একটা পরিবর্তন আনতে সাহায্য করছে। তাহলে এ এখন ইনডিউস করতে পারছে। তাহলে এই গ্রুপ অফ সেল অথবা একটা টিস্যু অথবা ওয়ান সেল শুরু করেছে আর একটা গ্রুপ সেলের উপরে কাজ করতে পারে অথবা টিস্যুর উপর কাজ করে তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। যেমন এই সারফেসে ছিল, এখন সে পরিবর্তিত হয়েছে, এই নটোকর্ড এটাকে বলে, এ এমন ইনডিউস করে কেমিক্যাল দিয়ে যে এর মধ্যে একটা চেঞ্জ আসে, সে নিজে টিউব হয়ে যেতে থাকে এবং এই টিউবটা তাকে বলা হয় নিউরাল টিউব। এ স্পাইনাল কর্ড তৈরি করছে, নার্ভাস সিস্টেম তৈরি করছে এবং সে থেমে থাকে নাই, কিন্তু সে আবার ইনডিউস করছে আর একটাকে, এই মার্জিনকে, টু প্রডিউস দিস নিউরাল কেস সেল, যে আবার অন্য জায়গায় যে অন্য কাজ করছে। ও পাশে যে মেজোডার্মাল সেল আছে তার উপরেও আবার ইনডিউস করছে
করে ওকে আবার প্যারাক্সিয়াল মেসোডার্ম বানাচ্ছে, যে ভার্টিব্রাল কলাম বানাচ্ছে। তাহলে দেখেন ও একটা আর একটা চেঞ্জ নিয়ে আসতে পারছে। তাহলে এই যে ইনডিউসার, ওর জন্য একটা রেসপন্ডারও কিন্তু স্পেসিফিক থাকে। যেমন এ কিন্তু নটোকট কিন্তু কেমিক্যাল সাবস্টেন্স ছেড়ে দিয়েছে, সে কিন্তু এই সেলেও যাচ্ছে বা আরো দূরের সেলে যেও হিট করছে, এখানেও হিট করছে, কিন্তু এরা রেসপন্ডার নয়, সুতরাং রেসপন্স করছে না। এই শুধুমাত্র এই জায়গাটুকু যার উপরে একটোডার্মের সেল আছে ওই রেসপন্স করবে, সুতরাং ও যে ওখানেই চেঞ্জটা আনতে পারবে। এখন এ যে কেমিক্যাল সাবস্টেন্স তৈরি করছে, সে এই মার্জিনে খালি এই কয়টা সেলে কাজ করতে পারবে। ও আবার যখন পুরা ফর্ম হয়ে যাবে তখন এ কিন্তু ইনডিউস করতে পারবে কেমিক্যাল শুধু পাশের এই প্যারাক্সিয়াল মেসোডার্মকে, আর কাউকে নয়। ওই কেমিক্যাল সাবস্টেন্স এখানে যাচ্ছে কিন্তু কিন্তু কিছু হচ্ছে না। তার মানে ইনডিউসারের স্পেসিফিক রেসপন্ডার্স থাকে, সেই শুধু রেসপন্স করে। এবং এই যে ইনডিউসারের একটা কম্পিটেন্সি থাকে, ক্ষমতা থাকে এই ইনডিউস করার জন্য, যদি ও প্রপার ক্ষমতা নিয়ে জন্ম না নেয় তাহলে কিন্তু পুরাটা ইনডিউস করতে পারবে না, তাহলে নিউরাল টিউব ডেফিসিয়েন্সি হয়ে যাবে, দেখা গেল ব্রেন তৈরি হয়নি, অ্যানেনকেফালি বলে। তাহলে এইরকম একটা যদি পার্টিকুলার কম্পিটেন্সি না থাকে তাহলে কিন্তু ও পরের স্টেজটাতে নিয়ে যেতে পারে না। আপনি এই ছবিটা দেখলে সবাই বুঝতে পারছেন আমি মার্কার যেতে গেছি, কেউ বুঝতে ভুল করবেন না যে এটা সূর্য মনে করছেন। এবং এই যে ভূমির এই অবস্থা, এই দায়ী বলে আপনারা সবাই বুঝতে পারছেন, কিন্তু সূর্য তো অনেক দূরে। তাহলে কি করে একে এফেক্ট করলো? তাহলে এই যে উপরে থেকে বা দূরে থেকে ও কিছু একটা তৈরি করছে যেটা যাচ্ছে, তাহলে ও ওখান থেকে অর্গানাইজ করছে, তাহলে এইটাকে বলা হয় অর্গানাইজার। আমরা ওখানে এমব্রায়োলজিতে যে ডিসকাস করলাম, দেখেন এখানে এই জিনিসটাকে বললাম যে নটোকর্ড, তাহলে নটোকর্ড ইজ অর্গানাইজার। তাহলে নটোকর্ড কি করবে? কেমিক্যাল অর্গানাইজ করবে, যে কেমিক্যাল সাবস্টেন্স তৈরি করলো। তাহলে সে স্পেসিফিক পার্টিকুলার কারোর জন্য এই যে এই কেমিক্যালগুলো, এই কেমিক্যাল যেখানেই যাক ও শুধুমাত্র ওর উপরের একটোডার্মের কাজ করবে। এই কেমিক্যাল সাবস্টেন্সটাকে আমরা বলবো ইভোকেটর। তাহলে ইভোকেটর গুলো স্টিমুলেট করতে পারে রেসপন্ডেন্টকে, এবং তার মধ্যে একটা ইভোক করতে পারে স্পেসিফিক চেঞ্জ। তাহলে অর্গানাইজার বোঝা গেল, এভোকেটর বোঝা গেল, এবং ইভোকেটর কি করে সেটা বোঝা গেল। তাহলে এইগুলো একটা সিরিজের মতো, এই হলেই কেমিক্যালটা তৈরি হবে, এই কেমিক্যালটা তৈরি হলে এখানে এই চেঞ্জটা তৈরি হবে, এবং ও ডেবে ডেবে নিউরাল টিউব তৈরি করবে, এবং নিউরাল টিউব হলে এই নিউরাল কেস সেল তৈরি হবে, নিউরাল টিউব হলেই প্যারাক্সিয়াল মেসোডার্ম হবে, ভার্টিব্রাল কলাম তৈরি হবে। তাহলে এই নিউরাল টিউবটা ভিতরে গেলেই এই ফিউশন শুরু হবে, এবং এই মেরুদণ্ড বরাবর একটা ফিউশন লাইন তৈরি হবে। তাহলে দেখেন একটার সঙ্গে আর একটা সম্পর্ক যুক্ত সিরিজ অফ চেঞ্জগুলো হতে থাকে এমব্রায়োতে। সেই জন্য এক সেল থেকে এক লেয়ার, দু লেয়ার, তিন লেয়ার হতে থাকে। তাহলে আমরা একটু কয়েকটা টার্মিনোলজি দেখছি, পরবর্তী টার্মিনোলজি বা পরবর্তী সেকশনে যাওয়ার আগে আপনাকে সেল এবং সেল ডিভিশনটা একটু মনে করে নিতে হবে। তাহলে আমরা আমরা জানি যে হিউম্যান সেল, হিউম্যান বডি অনেক অনেক সেল নিয়ে তৈরি, এবং ওই সেলগুলোই হচ্ছে স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট। এটা আমাদের জানা আছে, তাই না? আমরা যদি এই একটা যে কোনো অংশ নিই তাহলে দেখবো ডিফারেন্ট টাইপস অফ সেলগুলো আছে এই তৈরি করার পিছনে। একটা লিভার নেন, একটা কিডনি নেন, একটা মাসল নেন, তাতে বিভিন্ন রকম কোষ পাবো আমরা। তাহলে একটা সেলের মধ্যে যদি যায় তাহলে দেখবো যে তার বাহিরে সেল মেমব্রেন আছে, ভিতরে যদি যায় প্রোটোপ্লাজম, তার মধ্যে একটা নিউক্লিয়াস আছে, এবং প্রোটোপ্লাজমের বাকি অংশটুকু নিউক্লিয়াস ছাড়া বাকি অংশ সাইটোপ্লাজম বলে, এবং এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক অর্গানেলিজ আছে, এবং আমাদের যে নিউক্লিয়াসের ক্রোমোজোম আছে, এইটা একটা ভাইটাল রোল হচ্ছে, এদের সংখ্যাটা সেলে ফিক্সড। কিন্তু দেখেন মাইটোকন্ড্রিয়া ফিক্স না, এগুলো কোনোটা একদম ফিক্স থাকছে না। কিন্তু নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা যদি 46টার থেকে কম হয় তাহলে অসুস্থ সেল। তাহলে ক্রোমোজোম নাম্বার একটা বিরাট ফ্যাক্টর। তাহলে আমরা জীবনটা শুরু করেছি কিভাবে? একটা সেল দিয়ে। সেলটা প্রলিফারেট করছে, ডিফারেন্সিয়েট করছে, এবং আমাদের হোল বডি তৈরি করছে। এর মাঝে কিছু অর্গানাইজার আছে, ইভোকেটর আছে, রেসপন্ডেন্টস আছে। এইভাবে আমাদের বডিটা এক একভাবে এক এক জায়গা তৈরি হয়ে আমাদের পুরো এই ডাইনামিক বডিটা তৈরি হয়েছে। তাহলে এর মূলে কে আছে? সেল ডিভিশন, সেল প্রলিফারেশন এবং ডিফারেন্সিয়েশন।
তাহলে এই সেল ডিভিশনটা কয় ধরনের হয়? মাইটোসিস এবং মেয়োসিস হয়। তাহলে আমরা তো সেল ডিভিশন আগেই জানার কথা। তাহলে আমি এখানে দুটো ভিডিও দিচ্ছি, যাতে মাইটোসিস একটাতে থাকবে আর একটা ভিডিওতে মেয়োসিস থাকবে। তাহলে মাইটোসিস এবং মেয়োসিসটা বোঝার পর আমরা ঠিক বেসিক কি ডিফারেন্স সেটা আমরা বুঝবার চেষ্টা করব, তাতে আমরা এমব্রায়োলজিতে ঢুকতে পারব। Prophase. During prophase, the chromatin condenses and becomes short and thick to form chromosomes. Each chromosome has two sister chromatids joined together at the centromere. The nucleolus disappears and the nuclear membrane starts to break down. The centrosomes, each with a pair of centrioles, move apart to the opposite poles, forming a spindle between them. Metaphase. During metaphase, microtubules of the spindle interact with chromosomes. This causes the chromosomes to move and align along the middle of the cell or the equatorial plate. Sister chromatids are held at the centromere, confirming the presence of protein structures called kinetochore at the surface. The kinetochore holds the chromosomes and attaches them to the spindle. Anaphase. During anaphase, the sister chromatids separate at the kinetochores, and the daughter chromosomes, along with the divided centromere, move towards the opposite poles as the microtubule shortens. The poles of the spindle also move apart and help to separate the chromosomes. As the chromosomes separate completely into two sets, one at each pole, anaphase is considered complete. Telophase. During telophase, the daughter chromosomes arrive at the pole and the chromatin starts to decoil. Also, the nuclei reform along with nucleoli. This triggers the reformation of the nuclear membrane. Cytokinesis. Cytokinesis is the partition of the cytoplasm. In animals, a cleavage furrow appears in the plasma membrane, which deepens and divides the cytoplasm in the number of chromosomes to occur in the new haploid daughter cells. 2 rounds of divisions are necessary. These divisions are termed meiosis I and meiosis II. Although the processes of mitosis and meiosis look similar, there are a few major differences. One obvious difference is that mitosis results in 2 diploid daughter cells, and meiosis results in 4 haploid cells. As in mitosis, meiosis begins after a cell has successfully completed the G1, S, and G2 stages of interphase. During the S phase of interphase, the DNA is replicated, producing 2 copies of each chromosome called sister chromatids. The paired centrioles in the cytoplasm duplicate and begin extending microtubules that will form the meiotic spindle. Sister chromatids remain attached at the centromere and condense as the cell enters prophase I of meiosis. Up to this point, the cell looks similar to mitosis, but 2 events occur in meiosis that do not occur in mitosis and lead to genetic diversity. The first event occurs during prophase I, when homologous pairs of sister chromatids lie side by side in a process called synapsis, forming a tetrad or bivalent. The homologous chromosomes share similar but not necessarily identical genes. Once this structure is formed, the second event, called crossing over, can occur. During crossing over, a physical exchange between chromosome segments of non-sister chromatids occurs, increasing genetic diversity. Prophase I concludes with the fragmentation of the nuclear envelope as the duplicated centriole pairs move to opposite poles of the cell. As they move, the centrioles extend spindle fibers, forming the meiotic spindle. In prometaphase I, with the paired centrioles in place,
the meiotic spindle is fully formed. The sister chromatids attach to the spindle fibers by their kinetochores. Here, another key difference between mitosis and meiosis occurs. Because of synapsis and crossing over in meiosis, homologous chromosomes remain aligned, so that a pair of sister chromatids is attached to only one pole by the kinetochore microtubules. In mitosis, each sister chromatid is attached to a spindle fiber. The fibers originate from opposite poles. During metaphase 1, bivalents randomly align along the metaphase plate. Due to independent assortment, this alignment is random and adds to genetic diversity. In anaphase 1, the homologous chromosomes separate and move toward opposite poles. Meiosis 1 ends with telophase 1, when the chromosomes decondense and the nuclear envelope reforms. Cytokinesis separates the cytoplasmic material, and the two daughter cells are separated by a cleavage furrow. Since the final product of meiosis 1 is two haploid cells, meiosis 2 begins without the chromosomes going through another round of DNA replication. Centrioles again duplicate and begin moving to opposite poles of each cell. In prophase 2, the sister chromatids condense while the spindle starts to form as the nuclear envelope disappears. In prometaphase 2, the sister chromatids attach to the spindle by kinetochore microtubules, with sister chromatids attached to opposite poles. The spindle aligns the sister chromatids along the metaphase plate during metaphase 2. During anaphase 2, sister chromatids separate and individual chromosomes move toward the poles. The entire process ends with telophase 2, as the chromosomes decondense and the nuclear envelope reforms. Cytokinesis occurs and cleavage furrows separate the two daughter cells into full sources. In prophase 1, non-sister chromatids can exchange DNA through crossing over, increasing the genetic diversity of individual chromatids. In addition to crossing over, in metaphase 1, the pairs of homologous chromosomes align independently along the metaphase plate and sort independently into the daughter cells. This process, called independent assortment, produces 4 genetically distinct haploid gametes. As the total number of chromosomes increases in an organism, the number of genetically distinct gametes increases by 2 to the nth power. This means an organism with n equals 3 can produce 8 unique gametes. For humans where n equals 23, there are 2 to the 23rd power unique gametes formed, or over. এখন তাহলে আমরা ভিডিও দুটো দেখেছি, তার আলোকে আমরা তাহলে এখন চেষ্টা করি যে সেল ডিভিশনটা বেসিক ইভেন্টসের ডিফারেন্সটা কি হচ্ছে। তাহলে ইভেন্টস নিয়ে যদি আমরা ভাবি, তাহলে দেখেন মাইটোসিসটা এক স্টেজে কমপ্লিট হয়, শুরু হয় এবং শেষ। এখানে শুরু থেকে একভাবে শেষ হয়ে যায়। আবার যদি সেল ডিভিশন হয় তাহলে ও আবার মাদার সেল হয়ে আবার দুটো অফস্প্রিং তৈরি করে। কিন্তু মেয়োসিসে আপনি দেখেন যে দুটো স্টেজে কমপ্লিট হলো। প্রথম সেলটা ভাগ হলো, তারপরে আবার ও ভাগ হলো, অফস্প্রিং গুলো হয়ে কমপ্লিট করলো মেয়োসিস। তাহলে রেজাল্টটা কি হলো? মাইটোসিসে দেখেন একটা সেল সে ছিল ডিপ্লয়েড, মানে 46 ক্রোমোজোম ছিল, মানে 23 পেয়ার ছিল, যার মধ্যে 22 অটোজোম আর 1 সেক্স ক্রোমোজোম পেয়ার ছিল। এরা কিন্তু আইডেন্টিক্যাল পেয়ার, তার মানে 23 পেয়ার্স, 22 পেয়ার্স অটোজোম, 1 পেয়ার সেক্স ক্রোমোজোম। এই হওয়ার পরে আবার নর্মাল সেল তৈরি হয়ে গেছে। কিন্তু মেয়োসিসে কি হলো? মেয়োসিসে একটা সেল 4টা সেল তৈরি করলো। সেল মাদার সেল কিন্তু ডিপ্লয়েডই ছিল, 46 ক্রোমোজোম ছিল, 23 পেয়ার্সই ছিল। কিন্তু যখন অফস্প্রিং তৈরি হলো, ডটার সেল তৈরি হলো, তখন 4টা সেল হলো এবং এখানে স্ট্রেট ওয়ে হাফ হয়ে গেল। তার মানে 23 পেয়ার এখন 23 হয়ে গেছে। সেট কিন্তু থাকছে, প্রত্যেকের রিপ্রেজেন্টেটিভ আছে। এই হাফ অফ দ্য সেল তৈরি হয় বলে একে বলা হয় হ্যাপ্লয়েড সেল। এখন ক্রোমোজোমাল স্প্লিটিংটা কখন হচ্ছে?
আপনি দেখেন যদি মাইটোসিস হয় তাহলে একবার ক্রোমোজোমাল স্প্লিটিং হয়, হয়ে দুইটা সেলে চলে যায়। তাহলে এটা কি হলো? ক্রোমোজোম সিঙ্গেল ছিল, এরা লঙ্গিটিউডিনালি স্প্লিট হয়ে দুইটা হলো, তাহলে সংখ্যা 46, এরা আবার 46 পেয়ার হয়ে যাচ্ছে, কিন্তু ভাগ হয়ে সঙ্গে সঙ্গে দুই দিকে যে আবার 46 ক্রোমোজোম হয়ে যাচ্ছে। কিন্তু মেয়োসিসে কি হলো? মেয়োসিস দুটো স্টেজে হয়, একটা স্টেজে স্প্লিটিং হয়, সেটা হচ্ছে সেকেন্ড স্টেজে যায়। তার মানে প্রথম স্টেজে কি হচ্ছে? 46 ক্রোমোজোম ছিল, 23 পেয়ার ছিল, তাহলে পেয়ারের একজন একজন করে 23 হয়ে গেল দুই সেলে, হ্যাপ্লয়েড হয়ে গেল। তাহলে ফার্স্ট স্টেজেই কিন্তু হ্যাপ্লয়েড হয়ে গেল। তারপরে আবারও স্প্লিট করায় হ্যাপ্লয়েড থেকে আর অর্ধেক হতে পারে না, হ্যাপ্লয়েডই থেকে গেল। তার মানে ধরেন এই মিওসিসটা রিডাকশন ডিভিশন, কমে যায়। মাইটোসিস হচ্ছে নর্মাল ডিভিশন। তাহলে মেয়োসিসের রিডাকশনটা কোন স্টেজে হয়? ফার্স্ট স্টেজেই কিন্তু রিডাকশন হয়ে যায়। সেকেন্ড স্টেজ সেম অ্যাজ মাইটোসিস। জেনেটিক ম্যাটেরিয়াল কি চেঞ্জ হয়? হ্যাঁ, মাইটোসিসে কোনো চেঞ্জ হয় না, কিন্তু মেয়োসিসে জেনেটিক ম্যাটেরিয়াল চেঞ্জ হয় স্টেজ ওয়ানে। তাহলে স্টেজ ওয়ানে এক্সচেঞ্জ হয় একেবারে মাইনুট লেভেল থেকে ক্রোমোজোমাল সেগমেন্টাল লেভেল পর্যন্ত হয়ে যায়। তাহলে এখানে নতুন বৈশিষ্ট্য নিয়ে সেল আসতে পারে, কিন্তু মাইটোসিসে অল সেল একই বৈশিষ্ট্য নিয়ে আগাতে থাকে। তাহলে ফিউচার কি হয় এদের? একটা মাইটোসিস যে হয়েছে তার ডটার সেল একদম নর্মাল, সুতরাং সেল সাইকেলে ঢুকেছে এবং সেল সাইকেলের স্টেজগুলো পার হয়ে আবার ডিফাইন করতে পারছে, আবার ডিভাইড করছে। তাহলে এটা একটা সিরিজ চলতে থাকে লাইফের। প্রলিফারেশন হয়, গ্রোথ করতে পারে, রিপেয়ার করতে পারে। কিন্তু মেয়োসিস কিন্তু সেই উদ্দেশ্যে নয়। মেয়োসিস কিন্তু অর্ধেক সেল হয়েছে, এখন তাকে আবার সেলের পর্যায়ে যেতে হলে আর একটা অর্ধেক সেলের সাথে ফিউজ করে 46 ক্রোমোজোম আলা হতে হবে। যদি সে এই স্টেজে থাকে তাহলে ওই অবস্থায় থাকবে, যদি সে আর একটা ফিউজ না হতে পারে তাহলে সেলটা একসময় মারা যাবে। সে কিন্তু ডেড এন্ডে আছে, তাকে আবার স্টিমুলেটেড হতে হলে আর একটার সাথে ফিউজ করতে হবে। তাহলে এইভাবেই দেখেন এটা গ্যামেট সেল তৈরি হচ্ছে, মেল গ্যামেট ওদিকে ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে, এরা শুধু ফিউজ করলেই কমপ্লিট সেল তৈরি হতে পারে। তাহলে এইটাই বেসিস অফ এমব্রায়োলজি। কোথায় হয় মাইটোসিস? অল সেলে হতে পারে, শুধু পার্মানেন্ট সেলে হয় না। পার্মানেন্ট সেল মানে যে কোনোদিন ডিভাইড করে না। তাহলে সেক্স সেলের, যেমন আমরা যদি বলি জার্ম সেলে কি মাইটোসিস হয়? হ্যাঁ, জার্ম সেলে যেমন ধরেন স্পার্মাটোগনিয়াম, এটা একটা জার্ম সেল টেস্টিতে আছে, তার মধ্যে কিন্তু মাইটোসিস হয়। ওগোনিয়াম ওভারিতে আছে জার্ম সেল, তার মধ্যে মাইটোসিস হয়। এবং কিন্তু এই মাইটোসিস হইতে হইতে এক সময় এসে যখন সে প্রাইমারি স্পার্মাটোসাইট হয় টেস্টিসের মধ্যে, ওখানে কিন্তু আর মাইটোসিস নয়, এক স্টেজে যে মেয়োসিস হয় এবং মেয়োসিস হয়ে স্পার্ম তৈরি করে। একইভাবে স্পার্মাটোগোনিয়াম যখন ডিভাইড হতে হতে ডিফারেন্সিয়েট করে ওসাইট হয়, তখন কিন্তু সে মেয়োসিস শুরু করে দেয়। তাহলে সে দেখা গেল 4টা ওসাইট তৈরি করে ফেললো। তাহলে এইভাবে গ্যামেট সেলসগুলো তৈরি হয়, সেটা আমরা নেক্সট প্রেজেন্টেশনে দেখব ইনশাআল্লাহ। ধন্যবাদ এই প্রেজেন্টেশনের সঙ্গে থাকার জন্য।